নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প সত্যজিৎ রায়ের চিলে কোঠা। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। সত্যজিৎ রায়ের চিলে কোঠা। গল্প পাঠে বাপি। ন্যাশনাল হাইওয়ের ডাইনে রাস্তা ধরে 10 কিলোমিটার গেলেই ব্রহ্মপুত্র। মোড়টা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম, কিরে, তোর জন্মস্থানটা একবার ঢু মেরে যাবি নাকি? সেই যে ছেড়েছিস, তারপর তো আর যাসনি। হ্যাঁ, তা আসিনি, বলল আদিত্য। 29 বছর। অবশ্য আমাদের বাড়িটা নির্ঘাত ধ্বংসস্তূপ হয়ে গেছে। যখন ছাড়ি তখন বয়স ছিল প্রায় 200 বছর। স্কুলটার যে কি দশা জানি না, বেশি সংস্কার করে থাকলে সে তো আর চেনাই যাবে না। ছেলেবেলার স্মৃতি ফিরে পাবো এমন আশা করে গেলে ঠকতে হবে। তবে হ্যাঁ, নাগাখুড়োর চায়ের দোকানটা এখনও থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে মন্দ হয় না। ধরলাম ব্রহ্মপুত্রের রাস্তা। আদিত্যদের জমিদারি ছিল ওখানে। স্বাধীনতার বছরখানেকের মধ্যে আদিত্যর বাবা ব্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুত্রের পাড় চুকিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন। আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুত্র থেকেই। কলেজের পড়াশোনা হয় কলকাতায়। তখন আমি ছিলাম ওর সহপাঠী। 76-এ আদিত্যর বাবা মারা যান। তারপর থেকেই ছেলেই ব্যবসা দেখে। আমি ওর অংশীদার এবং বন্ধু। আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেওদারগঞ্জে। সেইটি দেখে ফিরছি আমরা। গাড়িটা আদিত্যরই। যাওয়ার পথে ও চালিয়েছে, ফেরার পথে আমি। এখন বাজে 3:30। মাসটা মাঘ। রোদটা মিঠে। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো। ফসল এবার ভালোই হয়েছে। পাকা রাস্তা ধরে মিনিট 10 চলার পরেই গাছপালা, দালান কোটা দেখা গেল। ব্রহ্মপুত্র হলো যাকে বলে শহর বাজার জায়গা। লোকালয়ে আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল, দাঁড়া, বায়ে স্কুল। গেটের উপর অর্ধচন্দ্রাকৃতির লোহার ফ্রেমের ভিতরে লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল, প্রতিষ্ঠা 1872। গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ। রাস্তার শেষে দোতলা স্কুল বাড়ি। আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি। কিরে, স্মৃতির সঙ্গে মিলছে? আমি আদিত্যকে জিজ্ঞেস করলাম। আদপেই না, বলল আদিত্য। আমাদের স্কুল ছিল 1 তলা, আর ডাইনে ওই বিল্ডিংটা ছিল না। ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল। তা তুই তো ভালো ছাত্র ছিলি, তাই না? তা ছিলাম, তবে আমার বাধা পজিশন ছিল সেকেন্ড। ভেতরে যাবি? পাগল। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে। তা তোর চায়ের দোকানটা কোথায়? এখান থেকে 3 ক্রোশ সোজা রাস্তা, একটা চৌমাথার মোড়ে। পাশে একটা মুদির দোকান ছিল, আর উল্টো দিকে শিব মন্দির। পোড়া ইটের কাজ দেখতে আসতো কলকাতা থেকে লোকজনেরা। আমরা আবার রওনা দিলাম। তা তোর বাড়িটা কোথায়? শহরের শেষ মাথায়। ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা আমার নেই। তবু একবার যাবি না? সেটা পরে ভাবা যাবে, আগে চাটা তো খাই। চৌমাথা এসে গেল দেখতে দেখতে। মন্দিরের চূড়োটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল। কাছে যেতে আদিত্যের মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখ পড়ল একটা দোকানের উপর, সাইনবোর্ডে নগেনস টি কেবিন। পাশে মুদির দোকানটাও রয়েছে এখনো। আসলে 29 বছরে মানুষের চেহারার অনেকটা পরিবর্তন হলেও এইসব শহরের রাস্তাঘাট, দোকানপাটের চেহারা
খুব একটা বদলায় না। দোকানের মালিকও বর্তমান, 60-এর উপর বয়স, রোগা পাটকা চেহারা, হিসেব করে আঁচড়ানো ধপধপে সাদা চুল, দাড়ি গোঁফ কামানো, পরনে খাটো ধুতি, উপরে নীল ডোরাকাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে। কোত্থেকে এলেন আপনারা? একবার গাড়ির দিকে, একবার দুই আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু। স্বভাবত আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না। দেওদারগঞ্জ, বলল আদিত্য। যাব কলকাতা। এখানে? তা খাবেন বই কি, শুধু চা কেন, ভালো বিস্কুটও আছে, চানাচুর আছে। না না, বরং নান খাটাই দিন দুটো করে। আমরা দুটো টিনের চেয়ারে বসলাম। দোকানে আর লোক বলতে কোণের টেবিলে একজন মাত্র, যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই। মাথা হেঁট, হয়তো ঘুমিয়ে পড়েছেন। ও স্যান্ডেল মশাই, কোণের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গলা তুলে বললেন নগেনবাবু। 4টে বাজতে চলল, বাড়ি মুখো হন এবার, অন্য খদ্দের আসার সময় হলো। তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপ মেরে বললেন, কানে খাটো, চোখেও চালসে, তবে চশমা করবেন সে সঙ্গতি নেই। বুঝলাম ওই ভদ্রলোকটি একটি মশকরার পাত্র। শুধু তাই নয়, নগেনবাবুর কথায় যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথার ঠিক আছে কি না সে বিষয়ে সন্দেহ জাগে। আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে সান্যাল মশাই তার শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চালসে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি। মারাঠা দস্যু আসিছে রে, ওই করো করো সবে সাজ, আজমির গড়ে কহিলা হাকিয়া দুর্গেশ যুবরাজ। এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতার পুরো আবৃত্তি করে। কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তার ধার ধরে চলে গেলেন, সোজা হয়তো তার নিজের বাড়ির দিকেই। চৌরাস্তায় লোকের অভাব নেই, বিশেষত মন্দিরের সামনে 8-10 জন লোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে। কিন্তু আশ্চর্য এই যে তাদের কারোরই এই আবৃত্তি শুনে কোনো রকম প্রতিক্রিয়া হলো না। ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনলেন না। আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায়, তাতে কেউ কান দেয় না। পাগল আরও ঢের দেখেছি, তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধে হলো না। কিন্তু আদিত্যের দিকে চেয়ে একটু বেশ হকচকিয়ে গেলাম। তার চোখ মুখের ভাব পাল্টে গিয়েছে। কারণ জিজ্ঞেস করতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করলেন, বলছি ভদ্রলোকটা কে বলুন তো, করেন কি? নগেনবাবু নিজের হাতেই 2 গ্লাস চা আর 1 প্লেটে 4টে নান খাটাই আমাদের সামনে রেখে বললেন, শঙ্কর সান্যাল। কি আর করবে, অভিশপ্ত জীবন মশাই, অভিশপ্ত জীবন। চোখ কানের কথা তো বললুম, মাথাটাও গেছে বোধ হয়, তবে পুরনো কথা একটিও ভোলেননি। স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুত্রের সকলের কান পচিয়ে দিয়েছে। স্কুল মাস্টারের ছেলে, বাপ মরেছে অনেক কাল, সামান্য জমি জমা ছিল, একটি মাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে। বউ মরেছে বছর 5 হলো। একটি ছেলে ছিল,
বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায়। মিনি বাস থেকে পড়ে মারা গেছে গত বছর। সেই থেকেই কেমন যেন হয়ে গেছে। কোথায় থাকেন? যোগেশ কোবরে ছিলেন ওর বাপের বন্ধু। তার বাড়িতে একটা ঘরে থাকেন। ওরা দুবেলা দুমুঠো খেতে দেন। আমার এখানে এসে চা বিস্কুট খান এক কোণে বসে। ওই ওখানে। ও হ্যাঁ, পেমেন্টটিও কিন্তু করা চাই, কারণ আত্মসম্মান বোধটি আছে পুরো মাত্রায়। যদিও এভাবে কতদিন চলবে সে জানি না। সব মানুষের সময় তো আর সমান যায় না। আপনারা কলকাতার লোক, ঢের বেশি দেখেছেন আমাদের থেকে। আপনাদের আর কি বলবো। যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে, তাই না? ও, আপনি তো জানেন দেখছি। ব্রহ্মপুরে কি এককালে একটু যোগাযোগ ছিল আর কি। নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোলো না। দাম চুকিয়ে উঠে পড়লাম। গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে। এরই মধ্যে তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। এবার আদিত্য স্টিয়ারিং ধরল। বলল, আমাদের বাড়িটা একটু ঘুরপ্যাচের রাস্তা, তাই আমি চালাচ্ছি। কিরে, তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল? ওটা এসেনশিয়াল হয়ে পড়েছে। তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞেস করে ওর মত পরিবর্তনের কারণটা এখন জানা যাবে না। ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে গিয়েছে। আমরা রওনা দিলাম। চৌমাথার পূবের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বায়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়লাম। নহবত খানা সমেত জীর্ণ ফাটকটা এসে পৌঁছতে আর একটা মোড় নিতে হলো। চারমহলা বাড়িটা যে এককালে খুবই জাদ্রেল ছিল সেটা আর বলে দিতে হয় না। যদিও এখন অবস্থা কঙ্কালসার। হানা বাড়ি বললেও আশ্চর্য হব না। বাড়ির গায়ে লটকানো একটা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে। এখন একেবারে পরিত্যক্ত। ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করালো। চারিদিকে জনমানবের চিহ্ন মাত্র নেই। দেখে মনে হয় বছর দশেকের মধ্যে এই তল্লাটে কেউ আসেনি। বাড়িটার সামনেটায় বাগান ছিল বোঝা যায়, এখন সেখানে জঙ্গল। তুই কি ভিতরে ঢোকার মতলব করছিস নাকি? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম, কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে। ভেতরে না ঢুকলে ছাদে ওঠা যাবে না। ছাদে? চিলেকোঠায়। রহস্য আরো ঘন করে বলল আদিত্য। অগত্যা আমিও গেলাম পিছন পিছন, কারণ তাকে নিরস্ত করা যাবে বলে মনে হয় না। বাড়ির ভিতরের অবস্থা আরও শোচনীয়। কড়ি বর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে। ছাদ ধসে পড়তে আর বেশি দিন বাকি নেই। সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা। তাতে খানতিনেক ভাঙা আসবাব কোণের ডাই করা রয়েছে। মেঝেতে 7 পুরু ধুলো। বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুর দালানের ভগ্ন দশা। এখানে কত পুজো, কত যাত্রা, কত কবিগান, পাঁচালী আর কবির লড়াই হয়েছে তার গল্প আদিত্যর কাছে শুনেছি। এখন এখানে পায়রা, ইঁদুর, বাঁদুর আর আরশোলার রাজত্ব। ইটের ফাটলের মধ্যে বেশ কিছু বাস্তু সাপ থেকে থাকলেও আশ্চর্য হব না। ডাইনে ঘুরে কিছু দূর গেলেই সিঁড়ি। দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা উপরে উঠলাম। দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ডাইনে ঘুরে আরও খান 15 সিঁড়ি উঠে ছাদে পৌঁছলাম। এই হলো চিলেকোঠা। এটা আমার প্রিয় ঘর ছিল, বলল আদিত্য। ছেলেবেলায় চিলেকোঠার প্রতি একটা আকর্ষণ থাকে জানি, আমারও ছিল। বাড়ির সব ঘরের মধ্যে
এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ। চিলে কোঠাটির একদিকে দেওয়ালের খানিকটা অংশ ধসে পড়তে একটা কৃত্রিম জালনা সৃষ্টি হয়েছে, যার ভিতর দিয়ে বাইরের আকাশ, মাঠ, ধানকলের খানিকটা অংশ, অষ্টদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে। সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থাই সবচেয়ে শোচনীয়, কারণ ঝড় ঝঞ্ঝা বইছে বাড়ির মাথার উপর দিয়েই সবচেয়ে বেশি। মেঝে চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা। এছাড়া এক কোণে আছে একটি ভাঙা আরাম কেদারা, একটা ভাঙা ক্রিকেট ব্যাট, একটা দোমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স। আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল, যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর উপর ভরসা। উঁচুতে ওঠার কারণ আর কিছু না, ঘুলঘুলিতে হাত পাওয়া। সেখানে হাতটানোর ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো, কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরও বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটোয় ভরে দিল। যাক বাবা, বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে। জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামের স্ট্রাইকার মনে হলো, কিন্তু সেটা এখানে লুকোনো কেন? আর 29 বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন কেন হলো সেটা বুঝতে পারলাম না। আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে পুরল। ওটা কি জিজ্ঞেস করতে বলল একটু পরেই বুঝবি। নিচে নেমে সে গাড়িতে উঠে আবার ফিরতি পথ ধরলাম। চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো। নামলাম দুজনে, ক্রাউন জুয়েলার্স। দুজনে গিয়ে ঢুকলাম সে একরাত দোকানে। এই জিনিসটা একবার দেখবেন। পকেট থেকে বার করে পুরো চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য। ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন। এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি। এ তো অনেক পুরনো জিনিস। আগে হ্যাঁ, এই জিনিস তো আজকাল আর এত বেশি দেখা যায় না। এটা যদি একবারটি ওজন করে দেখে দেন। বৃদ্ধ নিক্তিটা কাছে টেনে এনে তাতে কালশিটে পড়া চাকতিটা চাপালেন। নেক্সট স্টেপ, যোগেশ কবিরাজের বাড়ি। আমার মনের কোণে একটা সন্দেহ উকি দিচ্ছে, কিন্তু আদিত্যের মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে 2 বছর দশেকের ছেলে বসে মার্বেল খেলছিল। গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের জিজ্ঞেস করতে বলল, সান্যাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে। সামনের দরজা খোলাই ছিল। বাইরের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আবারও এগোতে বুঝলাম সান্যাল মশাই আপন মনে কবিতা বলে চলেছেন, দেবতার গ্রাস। আমরা ঘরের দরজার মুখটায় গিয়ে দাঁড়াতেও সে আবৃত্তি চলল, যতক্ষণ না আবৃত্তির শেষ লাইনে পৌঁছায়। আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই। একটু আসতে পারি? আদিত্য জিজ্ঞেস করল আবৃত্তি শেষ হওয়ার পর। ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে। আমার এখানে তো কেউ আসে না আমার এখানে, ভাবলেশীন কণ্ঠস্বর। আদিত্য বলল, আমরা এলে আপত্তি আছে কি? হ্যাঁ, না, আসুন না। আমরা ঢুকলাম ভিতরের ঘরে। তক্তপোষ ছাড়া বসবার কিছুই নেই। দুজনে দাঁড়িয়ে রইলাম। সান্যাল মশাই চেয়ে আছেন আমাদের দিকে। বলছিলাম, আদিত্য নারায়ণ চৌধুরীকে মনে আছে আপনার? আদিত্য প্রশ্ন করল। আদিত্য নারায়ণ চৌধুরী, বিলক্ষণ মনে আছে, বললেন ভদ্রলোক। আলালের ঘরে দুলাল। ছাত্র ভালোই ছিল, তবে আমাকে কোনোদিনও টেক্কা দিতে পারেনি। হিংসে করতো জানো, প্রচণ্ড হিংসে করতো, আর মিথ্যে কথা বলতো। জানি, আদিত্য বলল। তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে
সান্যালের হাতে দিয়ে বলল, এইটে এইটে আদিত্য আপনাকে দিয়েছে। কি ওটা? কি? টাকা। টাকা? কত টাকা? 150। বলেছে আপনি নিলে সে খুশি হবে। হ্যাঁ, আমি হাসবো না কাঁদবো? আদিত্য আদিত্য টাকা দিয়েছে আমায়? হঠাৎ হঠাৎ এমন মতি হলো কেন? সময়ের প্রভাবে মানুষ বদলায়। আদিত্য এখন হয়তো আর সেই আদিত্য নেই। আদিত্য বদলাবে? প্রাইজ পেলুম আমি? উকিল রামশরণ বামুজ্যের নিজে হাতে দেওয়া মেডেল। সেটা তার সহ্য হলো না। সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে। তারপর আর ফেরতই দিল না। বললে পকেটে ফুটো ছিল, গলে পড়ে গেছে। এটা সেই মেডেলেরই দাম, আপনার পাওনা। সান্যালের চোখ কপালে উঠে গেল। ফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল, মেডেলের দাম কীরকম? সে তো বড় জোর 5 টাকা। রূপোর মেডেল তো। রূপোর দাম এখন 30 গুণ বেড়েছে। বটে? কি আশ্চর্য! এ খবর তো আমি জানতুমই না। তবে সান্যাল মশাই হাতের 15টা 10 টাকার নোটের দিকে দেখলেন, তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে। এবার তার চোখ মুখে এক অদ্ভুত ভাব। বললেন, এতে যে বড় চ্যারিটির গন্ধ এসে পড়েছে। আদিত্য। আমরা চুপ। সান্যাল মিটমিট চোখ করে আছেন আদিত্যর দিকে। তারপর মাথা নেড়ে হেসে বললেন, তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগেন করে চায়ের দোকানে আমি চিনে ফেলেছি তোমায়। আমি বুঝেছি তুমি আমায় চেনোনি। তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই তো তখন আবৃত্তি করলুম। যদি তোমার মনে পড়ে। তারপর যখন দেখলুম তুমি তোমার ওই বাড়ির দিকে চলে এলে, তখন পুরনো ঝাল না ছেড়ে আর পারলুম না। ঠিকই করেছ, বলল আদিত্য। তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি, কিন্তু এ টাকা তুমি নিলে আমি খুশি হব। মাথা নাড়লেন শঙ্কর সান্যাল। টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য। বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম। আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম মেডেলটা পেলে। আমার মনে আর কোনো ক্ষেত থাকতো না। চিলেকোঠাতে 29 বছর লুকিয়ে রাখা মেডেল যার জিনিস, তার কাছেই আবার চলে এলো। এতদিনে তার গায়ে খোদাই করা লেখাটা ম্লান হয়নি। শ্রীমান শঙ্কর সান্যাল, আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার 1948। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না।
আপনাদের একটা কমেন্টস আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।